In the previous class, we have learned about other hepatitis, that is hepatitis A, hepatitis C, hepatitis D, and hepatitis E. Today's class is about hepatitis B, the most important hepatitis. It is also known as serum hepatitis. Previously or formerly, it is known as serum hepatitis. Is an acute systemic infection with major pathology in the liver caused by hepatitis B virus HBV, transmitted usually by parenteral route. আরো বেশ কিছু রুট দিয়ে হয়, সেটা আমরা দেখবো। মেইনলি বাই parenteral route, clinically characterized by a tendency to a long incubation period, that is 4 weeks to 6 months, 1 month to 6 months, 30 days to 180 days, average or median 75 days, and a protracted illness with a variety of outcomes. Variety of outcomes কেন? Either recovery or carrier or chronic liver disease or cancer liver, hepatocellular carcinoma. তাহলে অনেকগুলো ভ্যারাইটিতে এটা প্রোগ্রেস করতে পারে। রিকভারি হতে পারে, ক্যারিয়ার হতে পারে, ক্রনিক লিভার ডিজিজ হতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। Usually it is an acute self-limiting infection which may be either subclinical or symptomatic. Approximately 5 to 15% of cases, hepatitis B virus infection fails to resolve and the affected individuals then become persistent carriers of the virus. কতদিন ক্যারিয়ার থাকতে পারে? few months to even years, বছর খানেক ধরে ক্যারিয়ার থাকতে পারে, can transmit. Persistent HBV infection may cause progressive liver disease including chronic active hepatitis and hepatocellular CA. Also, a close relation is there between hepatitis B and primary liver CA. Also, hepatitis B can form a dangerous alliance with Delta virus, and this is a new threat or emerging threat to whole world. একটু এপিডেমিওলজি যদি দেখি, মোটামুটি ভাবে এশিয়ার অনেক কান্ট্রি এটাতে হাই এন্ডেমিক হিসেবে থাকে, যেমন চায়না আর আদার পার্টস অফ দ্য এশিয়া। এখানে দেখ, পিপল বিকাম ইনফেক্টেড ইন চাইল্ডহুড ম্যাক্সিমাম নাম্বারে, আর অ্যাডাল্টের ক্ষেত্রে 8 to 10% অফ দ্য অ্যাডাল্ট পপুলেশন আর ক্রনিক্যালি ইনফেক্টেড। মিডল ইস্ট আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যদি দেখি, 2 to 5% of the general population is chronically infected. Western Europe and North America te less than 1%. HBsAg এটা পরে আসছি। হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন যেটা আছে তার উপর ডিপেন্ড করে তিনটে এরিয়াতে ভাগ করা যায়, একটা হাই এন্ডেমিক, ইন্টারমিডিয়েট, লো এন্ডেমিসিটি। তাহলে ফার্স্টে লো এন্ডেমিসিটি কি কি কান্ট্রি আছে? নেপাল, শ্রীলঙ্কা, characterized by low HBsAg carrier rate 0.9 to 1%. Second pattern যেটা intermediate between 2 to 8, এর মধ্যে ইন্ডিয়া পড়ছে, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ভুটান, মালদ্বীপ। এরপরে টাইপ 3 যেটা, এগুলো হচ্ছে more than 8%, হাই এন্ডেমিসিটি যেগুলো, সেগুলো 9 to 12% এর মধ্যে মায়ানমার, থাইল্যান্ড, বাংলাদেশ, কোরিয়া। তাহলে in epidemiology we can see there is maybe high endemic zones, intermediate endemic zones and low endemic zones. India is in intermediate endemic zone. এই কথা কম বল। epidemiological determinants এর মধ্যে এজেন্ট ফ্যাক্টর আছে, কিছু হোস্ট ফ্যাক্টর আছে। এজেন্ট ফ্যাক্টর মানে ভাইরাস ইটসেলফ। এজেন্ট ফ্যাক্টরদের মধ্যে যদি আমরা দেখি, এটা একটা ডিএনএ ভাইরাস, ডাবল সেল, 42 ন্যানোমিটারের। যে ডিসকভার করেছিল ব্লুমবার্গ ইন 1963। ভাইরাসটা বাইরে কালচারে গ্রো করা এখনো পর্যন্ত যায়নি, আনসাকসেসফুল। তিনটে টাইপের মরফোলজিক্যাল প্যাটার্ন আমাদের ব্লাডে এক্সিস্ট করে। একটা হচ্ছে স্মল স্ফেরিক্যাল পার্টিকেল উইথ অ্যান অ্যাভারেজ ডায়ামিটার অফ 22 ন্যানোমিটার, এইটাই হচ্ছে ম্যাক্সিমামটা। 22 ন্যানোমিটারের একটা স্ফেরিক্যাল পার্টিকেল, এইগুলো অ্যান্টিজেনিক আর
সারফেস অ্যান্টিবডি তৈরিতে হেল্প করে, মানে এগুলোর মধ্যেই এইচবিএসএজি অ্যান্টিজেনটা থাকে, অ্যান্টিবডি তৈরিতে একটা হেল্প করে। কিছু টিউবিউলস থাকে ভ্যারিং লেংথ এন্ড ডায়ামিটারের, আর ডেন পেটিকল থাকে যেগুলো করেসপন্ড মর্ফোলজিক্যালি টু হেপাটাইটিস বি ভাইরাস। এর মধ্যে দেখ এই যে বললাম আমি যেটা 22 ন্যানোমিটারের স্মল স্ফেরিক্যাল পার্টিকেল, এটা হচ্ছে মেজর, আর তিনটের মধ্যে ডেন পার্টিকেলটা কনসিডার্ড ইনফেকশাস, বাকিগুলো নয়। তাহলে 22 ন্যানোমিটারের স্ফেরিক্যাল পার্টিকেল বা টিউবিউলস গুলো ইনফেক্টিভ নয়, অনলি ইনফেক্টিভ ইজ দ্য ডেন পার্টিকেল। তিন রকমের থাকে, একটা ডেন পার্টিকেল, একটা টিউবিউলস, আর একটা স্মল স্ফেরিক্যাল পার্টিকেল। রিজার্ভার কি? ম্যান ইজ দ্য অনলি রিজার্ভার, আর কোনো রিজার্ভার নেই, এটা মনে রাখবি। কোনো অ্যানিমেলে থাকে না, এনভায়রনমেন্টে থাকে না, সয়েলে থাকে না, কোথাও থাকে না, শুধু হিউম্যান। আর কোথা থেকে স্প্রেড হয়? আইদার কেস অর ক্যারিয়ার, হয় কেস নয় ক্যারিয়ার। কেস যদি অ্যাসিম্পটোমেটিক থাকে তাহলেই ক্যারিয়ার। ক্যারিয়ারের মধ্যে কতদিন ছড়াতে পারে? ফিউ মান্থস থেকে ইয়ার্স পর্যন্ত। কেন এটা সার্ভাইভ করে এতদিন ধরে, ট্রান্সমিশন চেইনটা কেন ব্রেক করতে পারি না? কারণ ওই লম্বা ইনকিউবেশন পিরিয়ড, ক্যারিয়ার বহুদিন পর্যন্ত অ্যাসিম্পটোমেটিক থাকে, বহুদিন পর্যন্ত ইনফেক্টিভ থাকে, আমরা ডিটেক্ট করতে পারি না, ও ছড়াতে থাকে। রুটস অফ ট্রান্সমিশনটা পড়লে আরো ভালো করে বুঝতে পারবি যে কেন এটা কন্টিনিউয়াস স্প্রেড করে। বেশ কয়েকটা টাইপের অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে, সেটা পরে আসছি। ইনফেক্টেড মেটেরিয়াল কি? ইনফেক্টিভ মেটেরিয়াল বা ইনফেক্টেড জিনিস কোনগুলো? যেহেতু বললাম ম্যান, তাহলে ম্যানের যেগুলো সিক্রেশন বেরোচ্ছে সবগুলো ইনফেক্টিভ। ব্লাড মোস্ট ইনফেক্টিভ, সিরাম মেনলি, আর স্যালাইভা, ভ্যাজাইনাল সিক্রেশন আর সিমেনেও থাকে। রেজিস্ট্যান্স কি? quite capable of surviving for at least 7 days on environmental surfaces, 7 দিন পর্যন্ত নরমাল কন্ডিশনে বেঁচে থাকতে পারে। readily destroyed by sodium hypochlorite, heat sterilization আর autoclave। period of communicability কতদিন? অনেক দিন। the virus is present in the blood during the incubation period। incubation period মনে রাখবি 30 days to 180 days, 1 month to 6 months, median 75 days। period of communicability is usually several months। এটা গেল এজেন্ট ফ্যাক্টর। হোস্ট ফ্যাক্টরের মধ্যে কি আছে? হোস্ট ফ্যাক্টরের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ইনফেকশনের যে রেট আর মর্টালিটি রেট দুটো আলাদা, রিভার্স। আউটকাম অফ এইচভিভি ইনফেকশন আর এজ ডিপেন্ডেন্ট। acute hepatitis B occurs approximately 1% of perinatal, 10% of early childhood and 30% of late, মানে 5 years এর পর এইচভিভি ইনফেকশন। তাহলে একদম ছোটতে কম, তারপরে আর্লি চাইল্ডহুডে 10%, 30% হচ্ছে আমরা 5 ইয়ার্স এর বেশি বা অ্যাডাল্টে ধরতে পারি। এটা যখন উল্টো হয়ে যাচ্ছে, ডেভেলপমেন্ট অফ ক্রনিক এইচভিভি ইনফেকশন, সেটা কিন্তু রিভার্স এজের সঙ্গে। মানে পেরিনেটালে যে বাচ্চাগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে, তাদের ক্রনিক হেপাটাইটিস বি সবচেয়ে বেশি হবে, তারপরে আর্লি চাইল্ডহুড, তারপরে লেট। মানে অ্যাডাল্টে যারা এই হেপাটাইটিস বি ইনফেক্টেড তাদের ক্ষেত্রে ক্রনিক প্রোগ্রেশনটা কম, তার থেকে পেরিনেটালে বেশি, আর মিডিলে হচ্ছে ওই আর্লি চাইল্ডহুড। হাই রিস্ক গ্রুপ কারা? একটা খুব সহজেই করে বলতে পারবি, যেহেতু এটা প্যারেন্টাল ট্রান্সমিশন হয়, তাহলে ব্লাড রেসিপিয়েন্ট যারা হয়, ইনজেক্টেড ড্রাগ ইউজার যারা হয় তারা, সার্জেনরা, মাইনর সার্জিক্যাল প্রসিডিউর যারা করে যেমন ডেন্টাল সার্জন, ফিজিশিয়ানরাও হতে পারে কিন্তু একটু তুলনায় কম। এছাড়াও ল্যাবরেটরি পার্সোনাল, হোমোসেক্সুয়াল, প্রস্টিটিউট, ড্রাগ ইউজার, ইনফ্যান্টস অফ হেপাটাইটিস বি ক্যারিয়ার মাদার, সলিড অর্গান ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট আর ইমিউনো কম্প্রোমাইজ, এরা হচ্ছে হাই রিস্ক গ্রুপ। হেপাটাইটিস বি আর এইচআইভি এর মধ্যে কিছু লিংক আপ আছে। হেপাটাইটিস বি এন্ড এইচআইভি আছে কিরকম? hepatitis B infection appears to have a minimal effect on the progression of HIV। তাহলে হেপাটাইটিস বি যদি এইচআইভি তে হয়, এইচআইভিটা বেশি হয়ে যাবে এমন নয়, বাট এইচআইভির জন্য হেপাটাইটিস বি রিলেটেড ক্যান্সার, লিভার বা লিভার কার্সিনোমাটা বেশি হবে। এইটা হচ্ছে পার্থক্য। হেপাটাইটিস বি এর জন্য এইচআইভিটা বেড়ে যাবে না, এইচআইভির জন্য হেপাটাইটিস বি এর লিভার ক্যান্সারটা বেড়ে যাবে।
হিউমোরাল সেলুলার রেসপন্স যদি আমরা দেখি মেইনলি তিনটে অ্যান্টিজেন মনে রাখবি, একটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন এইচবিএস এজি, যেটা অস্ট্রেলিয়া অ্যান্টিজেন বলা হয় এইচবিএস এজি, এই তিনটে মনে রাখবি। সারফেস অ্যান্টিজেন বা অস্ট্রেলিয়া অ্যান্টিজেন, একটা কোর অ্যান্টিজেন আছে এইচবিসিএজি, আর একটা ই অ্যান্টিজেন আছে এইচবিএজি। তিনটে, তাহলে এই তিনটে একই সঙ্গে পজিটিভ থাকতে পারে, কোনো একটা থাকতে পারে, কোনো দুটো থাকতে পারে, ডিপেন্ড করছে। এগুলো হচ্ছে হেপাটাইটিস বি এর মার্কার। অ্যান্টি এইচবি হচ্ছে তার অ্যান্টিবডি, অ্যান্টি এইচবিসি হচ্ছে কোর অ্যান্টিজেনের অ্যান্টিবডি, আর সারফেস অ্যান্টিজেনের অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি এইচবিএস। সবচেয়ে বেশি অ্যাকিউট যে হেপাটাইটিস বি ইনফেকশন, তাতে কোন অ্যান্টিবডিটা আসে আগে? অ্যাকিউট হেপাটাইটিস বি ইনফেকশনে কোন অ্যান্টিবডিটা আগে আসবে বা কোন অ্যান্টিজেনটা আগে আসবে? সব সময় সারফেসটা, সারফেস অ্যান্টিবডি, এই অ্যান্টি এইচবিএসটা আগে আসবে, আর অ্যান্টিজেনটা তার আগে আসবে, অস্ট্রেলিয়া অ্যান্টিজেন। এটা মনে রাখবে। মোডস অফ ট্রান্সমিশন, মোস্ট কমন, মোস্ট পপুলার, ওয়ান এন্ড অনলি প্যারেন্টাল রুট, মানে ব্লাড বা ব্লাড প্রোডাক্ট দিয়ে এটা ট্রান্সমিট হয়। ডিউরিং transfusion, dialysis, contaminated syringes, needles, pricks of skin, handling of infected blood, accidental inoculation of minute quantities of blood such as may occur during surgical and dental procedures, immunization, traditional tattooing, ear piercing, nose piercing, ritual circumcision, acupuncture, এগুলো সব। এছাড়াও আরেকটা পয়েন্ট টু নোট, accidental percutaneous inoculations by shared razor and toothbrush, এই দুটো দিয়ে হেপাটাইটিস বি ট্রান্সমিটেড হয়। পরিমাণে কম কিন্তু হতে পারে। টুথব্রাশ এন্ড রেজার, শেভিং রেজার। সাপোজ এক বালতি এইচআইভি ইনফেক্টেড ব্লাড আছে, তাতে আমি হাত ঢুকিয়ে দিলাম, আমারই হাত, কোনো উন্ড নেই, সেরকম কাট মার্ক নেই, আমার এইচআইভি হওয়ার সম্ভাবনা কতটা? এইচআইভি হওয়ার সম্ভাবনা কতটা? একটা এইচআইভি বাকেটে, একটা এইচআইভি ব্লাড আছে বাকেটে, সেখানে আমি আমার ইনট্যাক্ট স্কিন আছে হাতে ঢুকিয়ে দিলাম, গ্লাভস নেই, আমার এইচআইভি হওয়ার সম্ভাবনা কতটা? অনেকটাই কম, লেস দ্যান 0.1%। যদি ওটা হেপাটাইটিস বি এর ব্লাড হয়, তাহলে আমার হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা কতটা? অনেকটা বেশি। কেননা যে ব্রিচেস গুলো আমরা চোখে দেখতে পাই না, বিশেষ করে নখের পাশে, সেইগুলো দিয়ে হেপাটাইটিস বি চলে যেতে পারে। পেরিনেটাল ট্রান্সমিশন, এটাকে কি বলে? ভার্টিক্যাল না হরাইজন্টাল? পেরিনেটাল ট্রান্সমিশনকে কি বলে? এগুলো কোশ্চেন জিজ্ঞেস করবে। ভার্টিক্যাল না হরাইজন্টাল? ভেরি গুড, ভার্টিক্যাল। তাহলে পেরিনেটাল ট্রান্সমিশন হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। কি রকম? মাদার যদি ইনফেক্টেড থাকে, তার বাচ্চার হওয়ার সম্ভাবনা কত? অনেকটাই। কেন? এটাই বলা আছে, এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। মাকে হেপাটাইটিস বি দেওয়া আছে কিনা দেখতে হয়। আচ্ছা, প্রেগন্যান্সিতে হেপাটাইটিস বি দেওয়ার নিয়ম আছে? এনি প্রেগন্যান্ট ওমেন কি হেপাটাইটিস বি আমরা রুটিনলি অফার করি? রুটিনলি প্রেগন্যান্ট ওমেনদের বা প্রেগন্যান্ট মাদারদের আমরা হেপাটাইটিস বি দিতে বলি? যেমন টিটেনাসের 2টো ডোজ দিতে বলি না? না, এটা আমাদের ন্যাশনাল গাইডলাইনে নেই, সেই জন্যই হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আমাদের যেটা সেটা হচ্ছে বাচ্চাকে প্রিভেন্ট করব, মাকে নয়। তাহলে এটা মেইনলি হয় ডিউরিং বার্থ। ডিউরিং বার্থ, রেজাল্ট অফ লিক অফ ম্যাটারনাল ব্লাড ইনটু দ্য বেবি সার্কুলেশন, অ্যাক্সিডেন্টাল ইনোকুলেশন হয়ে বেবি পজিটিভ হয়ে যেতে পারে। সারফেস অ্যান্টিজেন দেখ আসছে বিটুইন 60 to 120 ডেজ আফটার বার্থ। এটা গেল পেরিনেটাল। সেক্সুয়াল ট্রান্সমিশনে হতে পারে, মেইনলি হোমোসেক্সুয়ালদের ক্ষেত্রে হতে পারে। নেক্সট হচ্ছে আদার ট্রান্সমিশনের মধ্যে হরাইজন্টাল ট্রান্সমিশন। আমি ভার্টিক্যাল বললাম, মায়ের থেকে বেবি পাচ্ছে। হরাইজন্টাল মানে, হরাইজন্টাল মানে দুটো বাচ্চা খেলছে পাশাপাশি, একটা বাচ্চার ইম্পেটিগো আছে, একটা বাচ্চার স্কেবিস আছে, চুলকেছে, রক্ত বেরোচ্ছে, আরেকটা বাচ্চারও স্কেবিস আছে, চুলকেছে, রক্ত বেরোচ্ছে।
দুজনে জড়িয়ে ধরলো খেলতে, ট্রান্সমিশন হয়। তো অনেকটা কম, রেয়ার নয় কিন্তু, কিন্তু হয়। এই দেখেন বলা আছে, এগুলো কিন্তু অন্য পার্টসে বিশেষ করে ডেভেলপ কান্ট্রিতে বেশি একটুখানি। Between children with skin conditions such as impetigo, scabies, cuts or grazes, often children is transmission occurs when children play together or share same bed. কোন হোস্টেলে একসঙ্গে থাকে সেখানে হতে পারে। Transmission occurs in a variety other variety of epidemiological settings. It can spread either from carriers or from people with no apparent infection or during the incubation period, illness or early convalescence. Incubation period মনে রাখবে 30 to 180 days, 1 month to 6 months. Median incubation period is 75 days. একদম তিনটেই মনে রাখতে হবে, 30 to 180, 75। ক্লিনিক্যাল পিকচার কি একদমই আলাদা নয়, বাকি হেপাটাইটিসের যা এরকমই। অ্যাসিম্পটোমেটিক বা ক্যারিয়ার গুলোর কিছু হয় না, বাকিগুলোর ক্ষেত্রে লিভারের যেগুলো ফ্যাটিক, মায়ালজিয়া, ক্লে কালার স্টুল, ইউলোইস, ইউরিন আর অ্যানোরেক্সিয়া, লস অফ অ্যাপেটাইট এগুলো সলভ হতে পারে। আলটিমেটলি ক্রনিক লিভার ডিজিজ যদি হয়ে যায় তাহলে সেটা প্রোগ্রেস করতে পারে প্রাইমারি লিভার ক্যান্সার। এইটা একটা ছবি আছে খুব সুন্দর, কোন মার্কার গুলো আগে আসে দেখ, হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেনটা সবার আগে আসে, ওই জন্য আমরা ডিটেক্ট করলে সারফেস অ্যান্টিজেনটা ফার্স্ট ডিটেক্ট করি। প্রিভেনশন এন্ড কন্টেনমেন্ট যদি বলি, প্রিভেনশন এন্ড কন্টেনমেন্টের ক্ষেত্রে হেপাটাইটিস বি এর ক্ষেত্রে মেইন যেটা আমাদের হাতে আছে সেটা কি, ভ্যাকসিন আছে। আর কোন হেপাটাইটিসের ভ্যাকসিন আছে আদার দেন হেপাটাইটিস বি? আর কোন হেপাটাইটিসের ভ্যাকসিন আছে? এ, ঠিক। হেপাটাইটিস এ এর কটা ডোজ বলেছিলাম ভ্যাকসিনের? হেপাটাইটিস এ এর ভ্যাকসিনের কটা ডোজ? দুটো, একটা 0, একটা বিটুইন 6 to 12 মান্থ, নট গ্রেটার দেন 36 মান্থ। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন মনে রাখবি এটা রিকম্বিনেন্ট ভ্যাকসিন। রিকম্বিনেন্ট কি টাইপ পড়ে নিস, যে আলাদা আলাদা টাইপের ভ্যাকসিন আছে তার মধ্যে রিকম্বিনেন্ট। কোভিড এর কোনো ভ্যাকসিন আছে যেটা রিকম্বিনেন্ট? কোনটা? কোন কোভিডটা? হ্যাঁ, কোভিশিল্ড রিকম্বিনেন্ট ভ্যাকসিন। এখানে সারফেস অ্যান্টিজেনটা নিয়ে রিকম্বিনেশন করা হয়েছে। মোনোভ্যালেন্ট ফর্মুলেশন বা ফিক্সড ডোজ ইউজ করা হয়। হেপাটাইটিস বি এর মোনোভ্যালেন্ট কখন ইউজ করা হয়? অ্যাট বার্থ, তখন বিসিজি এর সঙ্গে আলাদা সাইটে হেপাটাইটিস বি দেওয়া হয় 0.5 ml। সাইটটা কোথায়? অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ থাই, আইদার লেগ হতে পারে, কিন্তু গ্লুটিয়াল রিজনে দেওয়া হয় না। বাচ্চাদের বা অ্যাডাল্টের গ্লুটিয়ালে হেপাটাইটিস বি দেওয়া হয় না। আর ইন্ট্রাডার্মালও দেওয়া হয় না। কেন? ইন্ট্রাডার্মাল দিলে টাইটারটা কম তৈরি হয়, আর গ্লুটিয়ালে দিলে ফ্যাটে চলে যেতে পারে, ডিপোজিশন ঠিক মতো হয় না, ওই জন্য ইন্ট্রামাসকুলার। বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ থাই, অ্যাডাল্টের ক্ষেত্রে ডেল্টয়েড। এরপর শিডিউল কি? বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাট বার্থ, প্রেফারেবলি বিটুইন 24 আওয়ার্স, জন্মানো 24 ঘন্টার মধ্যে। তারপরে কখন পাবে? অ্যাট 6 উইকস, 10 উইকস, 14 উইকস, 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, মানে 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস। কিসের সঙ্গে পাবে? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের সঙ্গে। তাহলে শুধু মোনোভ্যালেন্টে অ্যাট বার্থে পাচ্ছে, তারপরে পেন্টাভ্যালেন্ট। পেন্টাভ্যালেন্টে কি কি থাকছে? ডিপিটি, ডিপথেরিয়া, পার্টোসিস, টক্সয়েড, তিনটে ভ্যাকসিন। তার সঙ্গে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি বা হিপ, আর 5 নম্বরটা হচ্ছে হেপাটাইটিস বি। এই 5টা ভ্যাকসিন নিয়ে পেন্টাভ্যালেন্ট তৈরি হলো। তাহলে পেন্টার মধ্যে কি কি আছে? ডিপিটি তিনটে, ডিপথেরিয়া, পার্টোসিস, টক্সয়েড, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি আর হেপাটাইটিস বি, 5টা। এটা গেল বাচ্চাদের। এটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে আছে 0.5 ml করে, নেমলি 10 মাইক্রোগ্রাম থাকে, 10 মাইক্রোগ্রাম সারফেস অ্যান্টিজেন থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনালি মার্কেটেড হেপাটাইটিস বি ভ্যাকসিনস আর কনসিডার্ড ইমিউনোলজিক্যালি কম্পারেবল এন্ড ক্যান বি ইউজড ইন্টারচেঞ্জেবলি। তুই ব্যাঙ্গালোরে একটা ভ্যাকসিন নিয়ে এসেছিস, এখানে সেই ব্র্যান্ডটা পাচ্ছিস না, অন্য ব্র্যান্ড পাচ্ছিস, সেম অ্যান্টিজেন ইউজ করা আছে,
এটা ইন্টারচেঞ্জ করা যাবে, সব ভ্যাকসিনে করা যায় না, রেবিসে করা যায় না, এটাতে যাবে। ডোজটা আমি বললাম 10 to 20 যে ফর্মুলেশন গুলো থাকে তার উপর ডিপেন্ড করছে। নরমালি যে ফর্মুলেশন এখন ইউজ হয় তাতে বাচ্চাদের বা 0.5 ml এ থাকে 10, অ্যাডাল্টের জন্য লাগে 1 ml, তাতে থাকে 20। তাহলে অ্যাডাল্টের 1 ml এ থাকে 20 মাইক্রোগ্রাম। অ্যাডাল্টের শিডিউলটা কি 016। কতদিন থেকে অ্যাডাল্ট বলবো? হেপাটাইটিস বি এর জন্য অ্যাডাল্টের ডোজ কখন থেকে হচ্ছে? 12, 18, 10, 9, এতগুলো অপশন দিলাম, কোনটা? হেপাটাইটিস বি এর চাইল্ড ডোজ কত দূর পর্যন্ত, অ্যাডাল্ট ডোজ কত থেকে? 12, 18, 9, 10। বল, চারটে অপশন দিলাম, হেপাটাইটিস বি এর অ্যাডাল্ট ডোজ কখন থেকে? কখন থেকে অ্যাডাল্ট হেপাটাইটিস বি কখন থেকে দেব? চারটে অপশন দিলাম, 12 বছর, 18 বছর, 9 বছর, 10 বছর। যাও বল না। 9, 9 প্লাস হয়ে গেলেই অ্যাডাল্ট ডোজ, 9 এর নিচে হচ্ছে চাইল্ড ডোজ, মানে 0.5, আর তার উপরে হলে 1 ml। এটাতে 10 মাইক্রোগ্রাম আছে, এটাতে ডবল ডোজ 20 মাইক্রোগ্রাম আছে। অ্যাডাল্টের ক্ষেত্রে শিডিউলটা কি 016, যখন দেব ফার্স্ট ডোজ তার থেকে 1 মাস পর একটা, 6 মাস পরে একটা। এটা হচ্ছে অ্যাডাল্ট। এরপরে যদি আরো অ্যাডভান্স জানতে চান তাহলে হচ্ছে সিকেডি পেশেন্ট, ডায়ালিসিস যাদের লাগে আমি বললাম তাদের হেপাটাইটিস বি দিতে হয়, তাদের ক্ষেত্রে ডোজ কি রকম? তাদের ক্ষেত্রে এরকম ডোজ নয়, তাদের ক্ষেত্রে হচ্ছে 2 ml, 1 ml নয়, তাদের ক্ষেত্রে 2 ml। 2 ml একসাথে দিতে পারিস, 1 ml করে দুটো আলাদা সাইডে দিতে পারিস। কোন আলাদা সাইড? যে হাতে ডায়ালিসিসের চ্যানেল করা থাকে সেই হাতে দেওয়া যাবে না। আর 0, 1, 2, 6, মানে 0 মান্থে একটা, 1 মান্থে একটা, 2 মান্থে একটা, 6 মান্থে একটা। তাহলে আমি অ্যাডাল্টের থেকে ডবল ডোজ দিচ্ছি আর একটা মান্থে বেশি দিচ্ছি। এটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের জন্য শিডিউল। হেপাটাইটিস বি দেখ অন্য কোনো ভ্যাকসিনের সঙ্গে একসঙ্গে দেয়া যায়, কোনো অসুবিধা নেই। কারোর ভ্যাকসিনেশন এফিকেসি হেপাটাইটিস বি এর জন্য অল্টার্ড হয় না, সেম দেয়া যায়। কমপ্লিট ভ্যাকসিন যদি আমরা দিয়ে দিই তাহলে অ্যান্টিবডি লেভেল প্রেফারেবলি লাইফ লং থাকে, অ্যাটলিস্ট 15 ইয়ার্স, মিনিমাম 15 বছর, এবং দেখা গেছে 30 ইয়ার্স পরেও টাইটার অ্যাডিকুয়েট থাকে। কিছু কিছু বাচ্চা যেমন 2000 গ্রাম বা 2 কেজির নিচে যে বাচ্চাগুলো হয়, লো বার্থ ওয়েট বেবি একটু, তাদের ক্ষেত্রে যে বাল্ক ডোজটা দেওয়া হয় সেইটা দেখা যায় অ্যাডিকুয়েট রেসপন্স হয় না। বাচ্চার বয়স যখনই 1 মাস হয়ে যায় তারপর থেকে বাচ্চা ক্যাচ আপ করে নেয়, মানে ওই যে বললাম 6 উইকস, 10 উইকস, 14 উইকসে যে তিনটে ডোজ আমরা দেব সাফিসিয়েন্ট। তাহলে লো বার্থ ওয়েট বাচ্চার জন্য এক্সট্রা করে আলাদা হেপাটাইটিস বি দেওয়ার দরকার নেই, ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে যে চারটে আছে দিলেই হবে। এরপরে আছে একটা গেপিং। ধর ফার্স্ট ডোজ দিলাম, সেকেন্ড ডোজ দিতে 1 মাস পরে দেওয়ার কথা ছিল, ভুলে গেছি, আমি কি আবার নতুন করে শুরু করব? না, নতুন করে শুরু করব না, যখনই মনে পড়বে আমি দেব। সেকেন্ড ডোজ পর্যন্ত দিয়েছিলাম, থার্ড ডোজটা দিতে ভুলে গেছি 6 মাস পর, আবার নতুন করে শুরু করব? করব না, যখনই মনে পড়বে দেব। তাহলে হেপাটাইটিস বি এর ক্ষেত্রে যদি লেট হয়ে যায় নতুন করে রিস্টার্ট করার দরকার নেই, যখন মনে পড়বে আমি দেব। এরপরে হচ্ছে আর্লি দিতে হবে, আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কি করব? কতটা তাড়াতাড়ি দেওয়া যায়, কতটা তাড়াতাড়ি দেওয়া যায় দেখতে গেলে এইখানটা দেখ, তোদের এখানে বলেছি আমি একটা 0, একটা 1 মাস, এটা 6 মাস, মানে 0 থেকে 6 মাস, টোটাল টাইম লাগলো 6 মাস। খুব আর্লি যদি দিতে চাই তাহলে 5 মাস লাগবেই। কেন? ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজের মধ্যে 4 উইকের গ্যাপ রাখতেই হবে, 4 উইকস রাখতেই হবে, আর এই দুটোর মধ্যে 2 উইকস এর গ্যাপ রাখতে হবে, সরি 2 উইকস না, 8 উইকস এর গ্যাপ রাখতে হবে। এটা তাহলে 4 সপ্তাহের গ্যাপ রাখতে হবে, এই দুটোর মধ্যে 8 উইকস এর গ্যাপ রাখতে হবে। আর 0 আর থার্ড ডোজের মধ্যে
অবশ্যই 16 উইকের গ্যাপ রাখতে হবে বা 4 মাসের গ্যাপ রাখতে হবে। তাহলে আমি যদি 0 থেকে খুব তাড়াতাড়ি 4 সপ্তাহ পরে এটা দিয়ে দিলাম, এর থেকে আবার 2 মাস পরে, 8 সপ্তাহ মানে 2 মাস পরে থার্ড ডোজটা দিয়ে দিলাম, হবে না। সেক্ষেত্রে ফার্স্ট আর থার্ড ডোজের মধ্যে গ্যাপিংটা থাকবে মাত্র 3 মাসের, তাহলে আরেক মাস বাড়াতে হবে। এই যে এখানে বলা আছে ফার্স্ট আর থার্ড ডোজের মধ্যে 16 সপ্তাহের গ্যাপ থাকতেই হবে বা 4 মাসের গ্যাপ থাকতেই হবে। তাহলে অ্যাক্সিলারেটেড রেজিমেন দিতে গেলে 4 মাস লাগবেই। হাই রিস্ক পার্সনদের মধ্যে কারা পড়ে? রেসিপিয়েন্ট অফ সলিড অর্গান ট্রান্সপ্লান্ট, ব্লাড প্রোডাক্ট যারা নেয়, ইনজেক্টিং ড্রাগ ইউজার, হেপাটাইটিস বি পজিটিভ মাদার, তার বাচ্চাকে, ইন্টারন্যাশনাল ট্রাভেলার যারা যাবে হচ্ছে এইচপিভি এন্ডেমিক কান্ট্রিতে, আর হেলথ কেয়ার ওয়ার্কার। তাহলে তোদের মধ্যে যাদের হেপাটাইটিস বি নেওয়া আছে ভালো, যাদের নেওয়া নেই অবশ্যই নিবি। হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য এটা মাস্ট, তাদেরকে দেওয়া যায় না, একটাই একটা অ্যালার্জিক রিঅ্যাকশন হয়ে থাকে তাহলে নেওয়া যাবে না। প্রেগন্যান্সি বা ল্যাকটেশন কন্ট্রাইন্ডিকেশন নয় হেপাটাইটিস বি এর, দেওয়া যাবে। আইডিয়াল টেম্পারেচার ফর প্রিজারভেশন হচ্ছে 2 to 8 ডিগ্রি, যেটা নরমাল যে কোনো ভ্যাকসিনের। আর ফ্রিজিং করা যাবে না। কোল্ড সেনসিটিভ ভ্যাকসিন ফ্রিজ করলে এটা কিন্তু অ্যান্টিজেনটা ডিসোসিয়েট হয়ে যাবে। অ্যালার্ম অ্যাডজুভেন্ট দেওয়া থাকে কিসের জন্য? স্টেবিলাইজ করার জন্য, স্টেবিলাইজার দেওয়া থাকে, অ্যাডজুভেন্ট দেওয়া থাকে এফিকেসি বাড়ানোর জন্য। তাহলে এই অ্যালার্ম অ্যাডজুভেন্টে ডিসোসিয়েট করে যাবে, নষ্ট হয়ে যাবে। ভ্যাকসিন নন রেসপন্স বলে একটা ব্যাপার আছে। আমি যে বললাম লাইফ লং ভ্যাকসিনেশনের এফিকেসি থাকে, কিছু কিছু পার্সনদের ক্ষেত্রে 3টে ডোজ দেওয়ার পরেও দেখা যায় হেপাটাইটিস বি এর অ্যান্টিবডি তৈরি হয়নি, সেগুলোকে বলা হয় ভ্যাকসিন নন রেসপন্স। তার কিছু কারণ থাকে, যেমন হচ্ছে যদি ডোজ ঠিকঠাক না হয়, শিডিউল ঠিকঠাক না হয়, ইনজেকশন সাইট যদি আলাদা হয়, এগুলো হচ্ছে হোস্ট ফ্যাক্টর। আর এজের জন্য 40 ইয়ার্স এর উপরে, মেল জেন্ডার, ওবেসিটি, স্মোকিং, ক্রনিক ইলনেস, তার জন্য কি করা যায়? এক্সট্রা ডোজ, বুস্টার ডোজ দেওয়া যায় 3টের পরে। এছাড়া একটা 3টে শিডিউল দেওয়ার পর আরেকটা 3টে শিডিউল দেওয়া যায়, দুটো পরপর ভ্যাকসিনেশন করা যায় 016 কিন্তু করার পরে দেখতে হবে যে টাইটারটা ঠিক আছে কিনা। হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন হচ্ছে প্যাসিভ ভ্যাকসিনেশন, অ্যাক্টিভ ভ্যাকসিনেশন আমি বললাম হেপাটাইটিস বি ভ্যাকসিন। প্যাসিভ হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। প্যাসিভ কাদের ক্ষেত্রে দেওয়া হয়? একদম হেপাটাইটিস বি নোন পার্সনের সঙ্গে যদি কন্ট্যাক্ট হয়ে যায়, ব্লাড কন্ট্যাক্ট হয়ে যায়। এছাড়া হেপাটাইটিস বি পজিটিভ মাদার থেকে চাইল্ড প্রিভেন্ট করার জন্য হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়। ডোজটা কত? 0.5 to 0.7 ml per kg বডি ওয়েট। দুটো ডোজ দেওয়া হয় 30 ডেজ অ্যাপার্টে। এটার দাম যথেষ্ট বেশি, কিছু সাইড এফেক্ট আছে, বারবার ইউজ করার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে। আরেকটা জিনিস করা হয়, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দেওয়ার সাথে সাথে হেপাটাইটিস বি ভ্যাকসিনও দেওয়া হয়। কনকারেন্ট ভ্যাকসিনেশন উইথ ইমিউনোগ্লোবুলিন produces much more response than immunoglobulin alone, আর অ্যান্টিবডি প্রোডাকশনে ইমিউনোগ্লোবুলিনটা হ্যাম্পার করে না। তাহলে ইমিউনোগ্লোবুলিন দেওয়ার সাথে সাথে ফার্স্ট ডোজ অফ হেপাটাইটিস বি ভ্যাকসিনটাও দিতে হবে। এগুলো কাদের জন্য বললাম? যারা আনভ্যাকসিনেটেড, যেমন একদম ছোট বাচ্চা, মা পজিটিভ, তার ছোট বাচ্চা হচ্ছে, তাই তো ভ্যাকসিন দেওয়া থাকবে না, তাকে ইমিউনোগ্লোবুলিন দিতে হবে, তার সাথে ভ্যাকসিনও দিতে হবে। যদি একটা ভ্যাকসিনেটেড পারসন থাকে, ধর তুই নন ভ্যাকসিন নেওয়া আছে, তুই একটা নন হেপাটাইটিস বি পজিটিভ কন্ট্যাক্টে, ব্লাডের কন্ট্যাক্টে এলি, তোকে কি করতে হবে? কি করতে হবে? তুই ইমিউনোগ্লোবুলিন নিবি না নিবি না? নিবি না, অবশ্যই নিবি না। তোর ভ্যাকসিন নেওয়া আছে, তুই নিবি একটা বুস্টার ডোজ অনলি, ঠিক আছে? প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন ওটাই। প্যাসিভ ইমিউনাইজেশন আমি বললাম সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিনটা, আর অ্যাক্টিভটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন। ইমিউনোগ্লোবুলিনের ডোজটা মনে রাখিস, এটা জিজ্ঞেস করে মাঝে মাঝে, 0.5 to 0.7 ml per kg। কতক্ষণের মধ্যে দেয়া যাবে? as soon as possible। 6 ঘন্টার মধ্যে হলে 6 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার পরে দিয়ে আর লাভ নেই। 2 দিন পেরিয়ে গেলে আর দিয়ে কোনো লাভ নেই, তাহলে 2 দিনের মধ্যে অবশ্যই। আদার মেজার্স এর মধ্যে যেটা মেন পড়ে সেটা হচ্ছে ভলান্টারি ব্লাড ডোনেশন। আমরা এনকারেজ করব। পয়সা দিয়ে কেনা ব্লাড বা টাকা দিয়ে কেনা ব্লাডে দেখা গেছে হেপাটাইটিস বি বেশি হয়,
স্ক্রিনিং হয় হেপাটাইটিস বি, যে 5টা ডিজিজের স্ক্রিনিং হয় যে কোনো ব্লাডের, তার মধ্যে একটা হেপাটাইটিস বি। যদি পজিটিভ আসে তাহলে যে ডোনার তাকে ইনফর্ম করা হয় যে আপনি হেপাটাইটিস বি পজিটিভ আছেন, আপনি ভবিষ্যতে ব্লাড দেবেন না। এরপর কিছু কোশ্চেন আছে, আমি কোশ্চেন গুলো এক এক করে জিজ্ঞেস করবো। তার আগে তোদের থেকে একবার জিজ্ঞেস করি, তাহলে বল ট্রান্সমিশন কি কি ভাবে হতে পারে, তোরাই বল কি কি ট্রান্সমিশন হয় হেপাটাইটিস বি এর। চারটে। ফার্স্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্লাড, সেকেন্ড সেক্সুয়াল হতে পারে, থার্ড ভার্টিক্যালটা আগে বলি, ঠিক আছে, ইনফেক্টেড মাদার থেকে তার চাইল্ড, আর ফোর্থ হরাইজন্টাল। হরাইজন্টালটা কি করে হয়? হ্যাঁ, কোনো একটা কার্ডস বা উন্স থেকে দুটো বাচ্চা যদি থাকে, দুটো পার্সন যদি থাকে, সেম সেম বেড, সেম রেজার, সেম টুথব্রাশ ইউজ করলে হতে পারে। আচ্ছা বল, which organ does hepatitis affect? সবাই সেম তো, লিভার তো? আচ্ছা বেশ, which of these things can cause hepatitis? কে কে হেপাটাইটিস করতে পারে? ভাইরাস, মেডিসিন, ইমিউন সিস্টেম দ্যাটস নট ওয়ার্কিং, and it should be all of the above. All of them. Very good. The disease exists in short term, acute, and long term chronic forms. How long does acute hepatitis last? Less than 6 months. আচ্ছা, কি কি মার্কার আছে হেপাটাইটিস এর, বল কি কি অ্যান্টিজেন আছে? HbSAg একটা, আর HbCAg একটা, আর HbE একটা, তাই তো? এগুলোর এগেইনস্টে তিনটে অ্যান্টিবডি আছে আলাদা আলাদা, অ্যান্টি HbS, অ্যান্টি HbC, অ্যান্টি HbE। How many forms of viral hepatitis have been found so far? কটা টাইপের ভাইরাল হেপাটাইটিস আগের দিন পড়েছি? কোনটা কোনটা? 8টা কোনটা কোনটা বল? ABCDE, আর জি জাস্ট এক লাইন। মেজর হচ্ছে 5টাই। আমি জি নিয়ে কিছু বলেছিলাম, বলেছিলাম দু একটা কেস পাওয়া গেছে, আর কিছু না, 5টাই মেন। 5, ABCDE। What are the symptoms of hepatitis? All of the above. Which form of hepatitis can be passed on through contaminated food or water? কোনটা? A and E। বাহ, ঠিক আছে। বি এর ট্রান্সমিশন জানি, সি এর ট্রান্সমিশন কি ছিল? হ্যাঁ, আর ডি? ডি co-infection of B. Which form can exist for years without symptoms? ভালো করে দেখে, এটা খুব সোজা। সিমটম ছাড়া হেপাটাইটিস বি সবচেয়ে বেশি থাকে, ক্যারিয়ার হয়ে থাকে। হেপাটাইটিস বি এর সঙ্গে ডিটাও হচ্ছে কো-ইনফেকশন, আর সিও তো থাকে উইদাউট সিমটম অনেক। ঠিক আছে, তাহলে অল অফ দ্য অ্যাবাভ এটা। ভ্যাকসিনস ডেভেলপ কার কার জন্য হয়েছে? A and B. Very good. A blood test can confirm hepatitis. Doctors look for elevated amount of which of these? Elevated liver enzymes. এরপরে বল, hepatitis B virus is the most thoroughly characterized and complex hepatitis virus. Which of the following is the most common way that hepatitis B virus is transmitted from person to person? Mucosal contact with body fluid, parenterally via contaminated blood, via insect bite. The means of transmission is unknown. সবাই সেম তো? parenteral, ঠিক, parenterally via contaminated blood. Next, second most common, mucosal. Hepatitis B has several distinct antigen antibody systems.
that can be tested. Which of the following characteristically appears during the incubation period, usually 1 to 6 weeks before clinical illness develops? Core antibody, E antibodies, surface antigen, HBV DNA. কোনটা? সারফেস অ্যান্টিজেন, ডিএনএ নয়। ঠিক আছে, ফার্স্ট আসবে সারফেস অ্যান্টিজেন। Previously vaccinated patient sustains an HBsAg positive exposure and is tested for anti-HBs. Titers show 8 international unit per ml. Which of the following is the most appropriate next step? Administer a booster dose of HBV vaccine, begin a full vaccination series, administer immunoglobulin, do nothing, the patient is not at risk for HBV infection. সবাই সেম তো? কি হবে এটা? বুস্টার? হ্যাঁ বুস্টার, অবশ্যই বুস্টার। ঠিক আছে, বেশ। এবারে একজন উঠে আয়, তুই চলাই 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 তুই চলাই আয়। আরে ভয়ের কিছু নেই, চলাই আয়, চলাই চলাই। সবার থেকেই ডাকবো। তোর নাম বল, এটা লেখ। ইনকিউবেশন পিরিয়ড অফ হেপাটাইটিস বি কত? ইনকিউবেশন পিরিয়ড অফ হেপাটাইটিস বি, এটা কোশ্চেন আসবে। হ্যাঁ লেখ, ডেজে লেখ, তাহলেই হবে। 30 days টু যে কোনো জায়গায়। আচ্ছা মুছবি। incubation period and median incubation period. HB HBV hepatitis B virus, HBV কত? 30 to 35 নয়, 30 to 180 days, 30 days to 180 days। এটা ভুল করিস না। মিডিয়ান ইজ 75 days। ঠিক আছে, থ্যাংক ইউ। এই মিডিলের থেকে একজন উঠে আয়, তুই আয়, চলে চলে চলে। না তোকেই বললাম, তুই আয়। হ্যাঁ তোর নাম বল। তুই লেখ হচ্ছে তিনটে কি কি অ্যান্টিজেন আর তার এগেইনস্টে কি কি অ্যান্টিবডি হেপাটাইটিস বি এর থাকে। তিনটে অ্যান্টিজেন আর তার অ্যান্টিবডি। হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, ভেরি গুড। ই অ্যান্টিজেন, ভেরি গুড। আর কোর অ্যান্টিজেন, ভেরি গুড। এগুলো অ্যান্টিজেন হলো, অ্যান্টিবডি অ্যান্টি এইচবি আইএম না লিখলেও চলবে। হ্যাঁ অ্যান্টি এইচবিসি মানে আইজিজি বা আইজিএম আমি জানতে চাই। অ্যান্টি এইচবিসি একটা, আর অ্যান্টি এইচবি একটা, ভেরি গুড। আগে অ্যান্টি এইচবিএস টা লিখবি, মেন। থ্যাংক ইউ, ভেরি গুড।
ঠিক আছে। তাহলে ফার্স্টে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন আর তার এগেইনস্ট অ্যান্টিবডি, এটা হচ্ছে ফার্স্ট, তারপরে হচ্ছে কোর, তারপরে হচ্ছে ই। লাস্ট বেঞ্চ থেকে তুই চলে। হেপাটাইটিস বিটা কি ভ্যাকসিন, আরএনএ আর ডিএনএ? এই কি ভাইরাস, আরএনএ আর ডিএনএ? ডিএনএ ডাবল সেল 42 ন্যানোমিটার। কটা মরফোলজিক্যাল আছে প্যাটার্ন? তিনটে, একটা স্ফেরিক্যাল ইউনিট, একটা ডেন পার্টিকেল আর একটা টিউবুলার ইউনিট, তিনটে। 2 নাম্বার। হেপাটাইটিস বি ভ্যাকসিনের অ্যাডাল্ট আর চাইল্ড শিডিউলটা বল, ডোজ আর শিডিউল। হেপাটাইটিস বি ভ্যাকসিনের অ্যাডাল্ট আর চাইল্ড, এই হেপি লিখলেই হবে, অত বড় না, ঠিক আছে লিখে ফেলেছি, তার মুছিস না, হেপি লেখ। হ্যাঁ, চাইল্ড ভ্যাকসিনের রুট, ডোজ আর শিডিউল অ্যাকর্ডিং টু ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। রুট কি, কোন রুটে দেওয়া হয়? রুট ইজ লাইক intramuscular, subcutaneous, intradermal, intramuscular, তাহলে IM, ভেরি গুড। শিডিউলটা কি লেখ, শিডিউল বলে লেখ। শিডিউল হচ্ছে 0, 0টা হচ্ছে অ্যাট বার্থ, less than 24 আওয়ার্স, মানে 24 ঘন্টার মধ্যে, জন্ম থেকে 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে। এটাকে জিরো ডোজ বলা হয় না, জিরো ডোজ বলা হয় পোলিওটাকে, পোলিওটাকে জিরো ডোজ বলা হয়, হেপাটাইটিস বি টাকে বলা হয় হেপাটাইটিস বি অ্যাট বার্থ 24 আওয়ার্স, ঠিক আছে। এরপর নিচে লেখ, রুট হলো, শিডিউল হলো সাইট। সাইট কি হবে, কোন জায়গায় দেওয়া হয়? কোথায় দেওয়া হয় বললাম, হাতে, পায়ে, পেটে, কোথায় দেওয়া হয়? অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ মিড থাই, পুরোটা বলতে হবে। এটা কোনোভাবেই গ্লুটিয়ালে দেওয়া যায় না, কোনোভাবেই সাবকিউটেনিয়াস বা ইন্ট্রাডার্মালি দেওয়া যায় না। অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ মিড থাই, মিড 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 থাই, ঠিক আছে। হ্যাঁ, শিডিউলটাতে আর একটু বাকি আছে, এটা জিরোটা হলো, আর দুটো মানে তিনটে, একটা হচ্ছে 6 উইকস, 10 উইকস এন্ড 14 উইকস, 6, 10, 14 সপ্তাহ, 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস। কার সঙ্গে দেওয়া হয়? উইথ পেন্টাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্টের মধ্যেই হেপাটাইটিস বি থাকে, তাই তো? উইথ হবে না, সরি, অ্যাজ পেন্টাভ্যালেন্ট। আর এখানে লেখ ডোজ, ডোজ কত? চাইল্ড হেপাটাইটিস বি ভ্যাকসিনের ডোজ কত? কত এমএল? ইজ ইট 0.5 or 1? হ্যাঁ, কি বললি রে? 0.1 আবার কোথা থেকে নিয়ে এলি? সব সময় মনে রাখবি 0.1 গুলো হচ্ছে ইন্ট্রাডার্মাল, যতগুলো 0.1 ml পাবি সেগুলো ইন্ট্রাডার্মাল, 0.5 গুলো নরমালি ইন্ট্রামাসকুলার। তাহলে এটা পয়েন্ট কত হবে? 5 ml। ভেরি গুড, ঠিক আছে। চাইল্ডটা মেন ইম্পর্টেন্ট, ওই জন্য আমি চাইল্ডটা লেখা করালাম। অ্যাডাল্টেরটা হচ্ছে 0.161 ml। সেইটা কোথায় দেবো? সেইটা ডেল্টয়েডে দেবো। বাচ্চা, বড়দের আর পায়ে দেয় না, হাতে। বাচ্চাদের কেন হাতে দেয় না, পায়ে কেন দেয়? মাসেল ডেভেলপ করেনি, ডেল্টয়েড ডেভেলপ করে, সেই জন্য দেওয়া হয়। আর এটা হচ্ছে আইডিয়ালি 10 মাইক্রোগ্রাম চাইল্ডেরটা, অ্যাডাল্টেরটা হচ্ছে 20 মাইক্রোগ্রাম। ইন সিকেডি আমি যেটা বললাম 2 ml দেওয়া হয়, 0.126, সেটা হচ্ছে 40 মাইক্রোগ্রাম, ডাবল। এটা মনে রাখিস, ডায়ালিসিসে হেপাটাইটিস বি হয়ে যাওয়া খুব কমন, আমরা এটা প্রিভেন্ট করতে পারি, প্রিভেন্ট করা হয়। এভরি ডায়ালিসিস
ইন্ডিভিজুয়াল যাদের চলছে সবাইকে হেপাটাইটিস বি প্রোফাইল্যাক্সিস দেওয়া হয় 0126। ব্যাস, থ্যাংক ইউ। তাহলে আশা করি হেপাটাইটিস বিটা ভুলবি না, ঠিক আছে? এখান থেকে একদম মেজর কোশ্চেন আছে, লং কোশ্চেন আছে, এটা একদম লিখতে হবে।